আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? আমি ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন সময় অভাবে লাইভে আসতে পারতেছি না। আমার ইনবক্সে বহু মেসেজ আসছে, কমেন্টে বহু মেসেজ আসছে, আপনি লাইভে আসেন না কেন? দেশের এই অবস্থা, আপনি লাইভে আসছেন না কেন? দেশ তো চলে যাচ্ছে, দেশ তো রসাতলে যাচ্ছে, আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমি বলি, তাদেরকে রসিকতা করি, দেশ রসাতলে যাচ্ছে, দেশের দায়িত্ব শুধু আমার একার নয়, আরো বহু লোকের আছে। একবার নির্বাচন কমিশনের অধীনে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করাকালে আমি মনে আরেকবার কথাটা বলেছিলাম। সহকারী রিটার্নিং অফিসার বলল যে সোনার বাংলা গড়ার দায়িত্ব শুধু একজনের না, সবার কাছ থেকে ব্যালট পেপার বই কেড়ে নিয়ে গেছে, আমার কাছ থেকে নিতে পারে নাই। 1990 সালের ঘটনা, উপজেলা চেয়ারম্যান নির্বাচনের। সবার কাছ থেকে ব্যালট পেপার বই নিয়ে গেছে, আমার কাছ থেকে নিতে পারে না, আমি দেই নেই। যারা নিতে আসছে তাদের অধিকাংশই আমার ছাত্র, তারা সাহসও করে নাই। সম্ভবত সহকারী রিটার্নিং অফিসারের কাছে যখন গেল কমপ্লেন, আমার দিকে এক নজর তাকিয়ে পুরা কেন্দ্রের এপাশ থেকে এপাশে হেঁটে হেঁটে বলে, সোনার বাংলা গড়ার দায়িত্ব শুধু একজনের না। আমিও কিছু কথা বলেছিলাম, বেশি কথা তো বলা যায় না, বললে হয়তো উনি উপরে রিপোর্ট করবে নির্বাচন কমিশনারকে, প্রধান নির্বাচন কমিশনারকে আমি বেয়াদবি করেছি, আমার চাকরি নিয়ে এটা আড়াই লাগবে, সেই জন্য বেশি কথা বলা সম্ভব হয়নি। অতএব দেশে যা ঘটতেছে, মনে করেছিলাম কিছু গসামজা করে, কিছু ব্রেইনে, মস্তিষ্কে বেশ কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। কিন্তু বড় দুঃখের বিষয়, গতকাল দেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, ধন্যবাদ গিয়াসউদ্দিন সাহেব থেকে বলছেন, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, যে লোমহর্ষক ঘটনা ঘটলো রাজশাহী ইউনিভার্সিটিতে, চিটাং ইউনিভার্সিটিতে, জাতীয় রাজনীতিতে, ঢাকা শহরের মতো দেশের প্রাণকেন্দ্র ঢাকা ক্যাপিটাল সিটিতে যে ঘটনা ঘটলো, তড়িঘড়ি করে কোনো প্রস্তুতি ছাড়া, কোনো পেপার ওয়ার্ক ছাড়া আজকে লাইভে আসতে বাধ্য হইলাম। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু পেপার ওয়ার্ক ছাড়া আমি কোনো লাইভে আসি না, আজকে আসলাম প্রথম। আমার সমস্ত কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। গতকাল যে ঘটনাটা ঘটল, এই ঘটনাটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, যেটা আইএমএ জাহেলিয়াতের সেই বর্বর যুগকেও হার মানিয়েছে। নাম্বার 1, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের ফরম বিতরণের সময় ছাত্রদলের কর্মীদের মহড়া, সেখানে যেন অন্য কোনো প্রার্থীরা ফরম নিতে না পারে। নাম্বার 2, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের বিরুদ্ধে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তিকে লেলিয়ে তাদেরকে রক্তাক্ত করা। নাম্বার 3, সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই শতাব্দীর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা, একজন দলের প্রধানকে বেধড়ক মেরেছে, যাকে আইসিইউতে রাখা হয়েছে। গণপরিষদ আন্দোলনের যিনি নেতা, মুখপাত্র বিপি নূরকে এমনভাবে পিটানো হয়েছে, যেটা
এই উপমহাদেশের কোনো রাজনৈতিক দলের কিংবা সারা বিশ্বের কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকে এইভাবে রাস্তায় ফেলে শুনেছি পুলিশ এবং সেনাবাহিনীর প্রহরায় তাকে বেধড়ক পিটানো হয়েছে এবং তার মস্তিষ্কের হাড় ভেঙে গিয়েছে। নাম্বার 4, সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে প্রধান বিচারপতির বৈঠক, প্রধান উপদেষ্টার সাথে তার সহ উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টার সাথে বৈঠক। মোদ্দা কথা, সারা দেশটা এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলতে চাই, দেশটা স্বাধীনতার পর অভিভাবকহীন ছিল। 1971 সাল থেকে আমাদের দেশটা অভিভাবকহীন। কি বলেন, অভিভাবকহীন? শেখ মুজিবুর রহমান সাহেব কি আমাদের অভিভাবক নয়? হ্যাঁ, অভিভাবক, কিন্তু অভিভাবকের দায়িত্ব তিনি সুচারুরূপে পালন যদি করতে পারতেন তাহলে 1975 সালে তাকে সপরিবারে জীবন দিতে হতো না। ধন্যবাদ সোহেল খান। 1975 সালের পট পরিবর্তনের পরে আসলেন আরেকটা অধ্যায়, খন্দকার মোস্তাক, আসলেন আবু সাদাত মোহাম্মদ সায়েন, এরপর আসলেন জেনারেল জিয়াউর রহমান। কোন রকমের সাংবিধানিক প্রক্রিয়া পদ্ধতি ছাড়া তারা ক্ষমতায় আসলেন। খন্দকার মোস্তাক সাহেব ক্ষমতা আসলেন, তিনি ক্ষমতা আসলেন অভিভাবক হিসাবে। আবু সাদাত মোহাম্মদ সাহেব উনি বিচারপতি ছিলেন। যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের পদ শূন্য হলে সাংবিধানিকভাবে বিচারপতি দায়িত্ব নেওয়ার বিধান রয়েছে। আমি শুনেছি 1975 সালে 15 আগস্ট রাতে সেনাবাহিনীর সদস্যরা শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে বাসায় গিয়েছেন পদত্যাগ করার জন্য। তিনি বলেছেন, আমি পদত্যাগ করব, তোমরা প্রধান বিচারপতিকে নিয়ে আসো। ইন দ্য মিন টাইম শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি থেকেই সেনাবাহিনীর উপর গুলি নিক্ষেপ করা হয়েছে। সেনাবাহিনীর লোকেরাদের ধৈর্যচ্যুতি ঘটল, তারা পাল্টা আক্রমণ করলো। এরপর যা হবার হয়ে গেছে, সেখানে অনেক কিছু ঘটেছে যা আমি বলতেছি এই ব্যাপারে অনেকটা হেয়ারছে, তবে অনেক কিছু ডকুমেন্টারি আছে। শেখ রাসেলকে কেন হত্যা করা হলো, শেখ নাসিরকে কেন হত্যা করা হলো, শেখ কামাল শেখ জামালকে কি ন্যারেটিভ দিয়ে হত্যা করা হলো, কি কথা বলে হত্যা করা হলো, অনেক কিছু কল্পকাহিনী, অনেক কিছু কাহিনী, বাস্তব কাহিনী, অবাস্তব কাহিনী আমাদের সমাজে প্রচলিত আছে। সোজা কথা, শেখ মুজিবুর রহমান সাহেব 1971 সালের পূর্বে যে ওয়াদা দিয়েছিলেন, সে ওয়াদা উনি রক্ষা করতে পারেন নাই। সেই জন্য এই দেশের রাজনৈতিক এবং অভিভাবকত্বের অধ্যায় থেকে তাকে চিরতর বিদায় নিতে হয়েছে। আমি আগেই বলেছিলাম তাকে হত্যা করা উচিত হয়নি। তাকে সেনাবাহিনী যদি তখন গ্রেপ্তার করত, সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যেত এবং তাদেরকে যদি শেখ মুজিব সহ তাদের সমস্ত কলা কৌশলীদেরকে যদি বিচার আওতায় নেওয়া হতো, অনেক আওয়ামী লীগ নেতা ফাঁসি কাস্টে ঝুলতে হতো বিচারিক প্রক্রিয়ায়। তাই আমি বলি, মুর্দা শেখ মুজিব জিন্দা শেখ মুজিবুর রহমান চাইতে বেশি শক্তিশালী এবং ওই শক্তির সিঁড়ি বেয়ে শেখ হাসিনা পুনরায় রাজনীতি করার সুযোগ পায়। ইন্দিরা গান্ধী জিয়াউর রহমান সাহেবকে বলছেন, এতিম একটু আশ্রয় দেন, এরা কোথায় যাবে? কথা বাস্তব। শেখ হাসিনা এদেশের তো নাগরিক, সে তো শেখ মুজিবের কন্যা, তার বিরুদ্ধে কোন রকম মামলা ছিল না, মকদ্দমা ছিল না, সে তো এদেশের নাগরিক, সে দেশে আসবে। অনেকে বলে জিয়াউর রহমান খাল কেটে কুমির এনেছে, না, খাল কেটে কুমির আনে নাই। তিনি নেই পৃথিবীতে, তিনি শহীদ হয়েছেন, তিনি
পরকাল বসে এর ফলাফল ভোগ করতেছেন। উনি শেখ হাসিনার অধিকার ফেরত দিয়েছেন, তার নাগরিকত্ব ফেরত দিয়েছেন, যেটা থেকে উনি 1975 সাল থেকে 81 সাল পর্যন্ত বঞ্চিত ছিলেন। ধন্যবাদ মোহাম্মদ সাত্তার। কোথা থেকে দেখছেন নাম বলুন। তাহলে শেখ হাসিনাকে জিয়াউর রহমান আশ্রয় দেওয়া ভুল নয়। আমার অনেক লোকে বলে ভুল, না আমি বলি ভুল নয়, কারণ সে দেশের নাগরিক, তার পিতা এদেশের নাগরিক। অপরাধ কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন, যদি করে থাকেন, কিন্তু তার দুই মেয়ে কখনো অপরাধ করেন নাই, রাজনৈতিক অপরাধ করেন নাই, তাদের বিরুদ্ধে কোনো অপরাধ বোধের মামলাও হয়নি। অতএব তারা এই দেশে তাদের এই দেশে আসা উচিত ছিল 1975 সালে। যাই হোক, তাদের সাহস হচ্ছে না, তারা আসে নাই। 1981 সালে মহতারামা ইন্দিরা গান্ধীর অনুরোধে জিয়াউর রহমান সাহেব তাদেরকে দেশে আনলেন। আমার মতে অনুরোধ করার প্রয়োজন কি? জিয়াউর রহমান সাহেব নিজেই ডেকে তাদেরকে নিয়ে আসতেন, তোমরা দেশে চলে আসো। যাই হোক, আসছেন। মোদ্দা কথা আজকে বলতেছি, মূল কথা হইল আমাদের বাংলাদেশে অভিভাবকহীন ছিল এতদিন। অভিভাবকহীন থাকার কারণে আসলে জেনারেল জিয়াউর রহমান সাহেব সময়ের প্রয়োজনে জিয়াউর রহমান সাহেব চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। সময়ের প্রয়োজনে প্রেসিডেন্ট সাত্তার সাহেব প্রেসিডেন্ট হইলেন। আবার কোন সময়ের প্রয়োজনে, কি কারণে হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এলেন, সে সময়ের কোনো ক্লজ, কোনো কারণ জাতি আজও খুঁজে পায়নি, কোনো উত্তর পায়নি। বাংলাদেশের সর্বজনবিদিত একজন বিচারপতি প্রেসিডেন্ট আব্দুল সাত্তার সাহেব 1981 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি তার মতো করে মন্ত্রিপরিষদ গঠন করেছেন, তিনি তার মতো করে সংসদ সাজিয়েছেন, তিনি তার মতো করে প্রেসিডেন্ট জিয়ার 19 দফা কর্মসূচি বাস্তবায়নের শপথ করেছেন। সেই শপথ আমিও ছিলাম। আমি ছিলাম না, হয়তো স্কুলের শিক্ষার্থীদেরকে অ্যাসেম্বলিতে বলতেন, প্রেসিডেন্ট সাত্তার সাহেবের আমলে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 19 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য শপথ নিলাম। এর মধ্যে একটা কর্মসূচিতে আমরা সংশ্লিষ্টভাবে প্রত্যক্ষভাবে সংযুক্ত ছিলাম, যে এই দেশে 100% শিক্ষার্থীকে, 100% মানুষকে সাক্ষরতা দানের কর্মসূচি। আমরা যারা 1982-81 সালে পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা দিয়েছি, তাদেরকে অবশ্যই একজন নিরক্ষর ছাত্রকে পড়িয়ে তাদেরকে স্বাক্ষর জ্ঞান দান করতে হয়েছে। 1982 সালে যারা এইচএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তারা জানেন। আমার এই বন্ধু গিয়াসউদ্দিন সাহেব, তিনিও একজন নিরক্ষর ছাত্রকে স্বাক্ষর জ্ঞান দান করে তিনি এসএসসি পরীক্ষায় দিয়েছেন, এবং ওনার নম্বর পর্দায় লেখা আছে সমস্ত নম্বরের পরে কর্মমুখী শিক্ষা। অর্থাৎ একজন নিরক্ষর ছাত্রকে আমি শিক্ষিত করেছি। বোর্ড কর্তৃপক্ষ একজন ব্যক্তিকে তার পরীক্ষা নিয়েছে এবং সে ভালো রেজাল্ট করেছে, এই জন্য আমাকে 35 নম্বর দিয়েছে 50 নম্বরের ভিতরে। ওইটা আমার মূল নম্বরের সাথে যোগ হবে না, কিন্তু ওইটাতে ফেল করলে আমি পুরাই ফেল। তাহলে প্রেসিডেন্ট জিয়ার 19 দফা কর্মসূচি নিয়ে যখন দেশটা এগিয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়া, কোনো নোটিশ ছাড়া 24শে মার্চ 1982 সালে আমরা শুনি সারা দেশে সামরিক আইন জারি করা হলো। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তিনি সামরিক আইন প্রশাসক। নামমাত্র একজন ব্যক্তিকে আহসানউদ্দিন না এহসানুল্লাহ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি সাজিয়ে, পুতুল রাষ্ট্রপতি সাজিয়ে তিনি সারা বাংলাদেশের দণ্ডমুণ্ডের মালিক হয়ে গেলেন, নির্বাহী প্রধান হয়ে গেলেন। 1983 সালের দিকে তিনি সামরিক উর্দি খেলে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। কেউ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেন নাই। আমরা তখন বোকা ছিলাম, কিছু বুঝতাম না। জনগণ ছিল নিরক্ষর, শতকরা 20-25% সাক্ষর ছিল। এবং বর্তমানে আমি যেই প্ল্যাটফর্ম থেকে কথা বলছি, এই ধরনের কোনো প্ল্যাটফর্ম ছিল না।
বর্তমানে যে প্ল্যাটফর্ম থেকে আমি কথা বলতেছি, এই ধরনের কোনো অনলাইন ভিত্তিক কোনো প্ল্যাটফর্ম ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট টেলিভিশন ছিল না। ধন্যবাদ সায়ন। এখন এই যে 1982 সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতা আসলেন, কিসের ভিত্তিতে, কি কারণে, প্রেসিডেন্ট সাত্তার সাহেবের কোন দুর্নীতির কারণে তিনি ক্ষমতা দখল করলেন, এটা আমার বুঝে আসে না। আজ পর্যন্ত ওই প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব কোন ন্যারেটিভ সৃষ্টি করে যেতে পারেন নাই বিচারপতি প্রেসিডেন্ট আব্দুল সাত্তার সাহেবের এই অপরাধে, এই দুর্নীতির কারণে, এই কালোবাজারির কারণে, এই মাদকের কারণে, এই ধরনের দুর্নীতির কারণে, কিংবা বিএনপির কোনো কর্মী নেতার কোনো অন্যায় অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে, সন্ত্রাসের কারণে, লুটতরাজের কারণে, ডাকাতির কারণে, দেশে অস্থিতিশীলতার কারণে বাধ্য হয়েছেন হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতা নেওয়ার জন্য। আপনাদের কাছে এই প্রশ্ন আমি রেখে গেলাম। তিনি এলেন, তিনি এসে 1986 সালে নির্বাচন দিলেন। সেই নির্বাচনে কি হলো আমরা জানি। কিভাবে ভোট কারচুপির মাধ্যমে তিনি প্যাসিজম, একনায়কতন্ত্র, স্বৈর শাসন কায়েম করেছেন সেটা আমরা জানি। পরবর্তীতে তো আমরা সেই জবাব পেয়ে গেছি। কারণ এই হুসাইন মোহাম্মদ এরশাদের উত্থান ঘটেছে কাশিম বাজার কুটি থেকে। সে কাশিম বাজার কুটি কোথায়? ভারতের দেরাদুন ক্যান্টনমেন্টে। ভারতের দেরাদুন ক্যান্টনমেন্টে বিভিন্ন ক্যান্টনমেন্ট হইল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনাশকারী কাশিম বাজার কুটি। সে কাশিম বাজার কুটি থেকে যেই হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব তার আবির্ভাব হলো, তিনি 9 বছর স্বৈর শাসন চালালেন, ডিকটেটরশিপ চালাইবেন, নির্বাচন বানচাল করলেন, ছাত্র খুন করলেন, হাজার হাজার ছাত্রকে, আওয়ামী লীগের ছাত্র, বিএনপির ছাত্র, জামাতের ছাত্রকে খুন করলেন, লুটতরাজ করলেন, করে তিনি 1990 সালে একটি বিশাল গণবিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতা ছেড়ে চলে গেলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবের হাতে ক্ষমতা দিয়ে। বুঝতে পারছেন? তার বিরুদ্ধে 9 বছরের স্বৈর শাসনের যে অভিযোগ, এই অভিযোগ জিয়ার জন্য ছিল না। জিয়া যখন ক্ষমতা থেকে চলে যান, তার বাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জির কথা কে না জানে? বাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জির কাহিনী, ইতিহাস, ন্যারেটিভ কে না জানে? সারা বিশ্ব জানে। জিয়া একটা বাঙ্গা সুটকেস বা ব্রিফকেস আর একটা ছেঁড়া গেঞ্জি ছাড়া তার কিছুই ছিল না সম্ভব। তাহলে কি কারণে জিয়ার হত্যা হলো? জিয়াকে কারা হত্যা করলো? মঞ্জু? না, লেফটেন্যান্ট জেনারেল আবু মঞ্জুরকে কে হত্যা করলো? কেন তাকে হত্যা করা হলো? তাকে তো হত্যা করার কোনো পারমিশন দেওয়া হয়নি। তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে সেনা ক্যাম্পে কার নেতৃত্বে, কার ন্যারেটিভে, কার নির্দেশনায় লেফটেন্যান্ট কর্নেল জেনারেল আবু মঞ্জুরকে হত্যা করা হলো? কি কারো থলের বিড়াল বেরিয়ে যাওয়ার ভয়ে? হ্যাঁ, আবুল মঞ্জুরকে তো সস্ত্রীক হত্যায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে সেনাকুঞ্জে নিয়ে, চট্টগ্রাম সেনাকুঞ্জে নিয়ে হত্যা করা হলো কেন? আজও সেই প্রশ্নের জবাব আমরা পাইনি। এরশাদ সাহেব কেন ক্ষমতা দখল করলেন, সে জবাব আমরা পাইনি। এরশাদ সাহেব মেজর জেনারেল না লেফটেন্যান্ট জেনারেল আবুল মঞ্জুর জিয়া হত্যার জন্য যে অপরাধী, তাকে কেন খুন করলেন, সে জবাব জাতি পায়নি। কিন্তু ওই যুগ এখন নাই। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, ওই যুগ শেষ হয়ে গেছে। দোষ দিয়ে তার গণ।
মানুষ তখন বোকা ছিল, অনভিজ্ঞ ছিল, মানুষের এ ধরনের কোনো চিন্তা চেতনা তখন ছিল না। অতএব শোনা যাচ্ছে সেনা শাসন আসবে, কিন্তু না, এটা সম্ভব নয়। কাশিম বাজার কুটিতে যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশে কোনো সেনা শাসন এই দেশের জনগণ আর মেনে নেবে না। কারণ তুরস্ক সেনা শাসন জারি করে একদল বিদ্রোহী সেনার কি হাসর হয়েছে, ইতিহাস সেটা সাক্ষী। একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান রিসেপ তাইপ এরদোগানকে ক্ষমতাচ্যুত করার জন্য সেই মার্কিন মদতপুষ্ট গাদ্দার বিরোধী দলের কিছু ব্যক্তির ইন্ধনে কিছু বিপদগ্রস্ত সামরিক অফিসার সামরিক ক্রু করার যে চেষ্টা করেছিল, সফল হয়েছে না? সফল হয়নি। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, আপনিও সফল হবেন না। আপনি মনে করবেন না যে আপনি সেনাবাহিনীর দর্তাকর্তা বিধাতা। এদেশে সিপাহী বিপ্লব হয়েছে, এদেশে ৭ই নভেম্বর সিপাহী বিপ্লব হয়েছে। অতএব আপনি মনে করবেন না পুরা সেনাবাহিনী আপনি কিনে ফেলেছেন। জি না, সেনাবাহিনীর কিঞ্চিত অংশ, যে অংশ মীর জাফরের দোসর, আপনি তার নেতৃত্বে আছেন। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, এ বাংলার মাটি বড় ডেঞ্জারাস মাটি, যাকে গ্রাস করে ফেলে তাকে আর কেউ বের করতে পারে না। আমি আশ্চর্য হয়ে যাই আপনার ব্যাপারে এত কথাবার্তা হচ্ছে। আমি আপনাদেরকে বলছি, যদি রাজনীতি করতে হয় সামরিক উর্দি খুলে ফেলে রাজনীতির ময়দানে আসেন। বুঝছি আওয়ামী লীগ বিপদে আছে, আওয়ামী লীগের হাল ধরার মতো কোনো ব্যক্তি এখন নেই। যাকেই সভাপতি বানাবে তাকে অ্যারেস্ট করবে। আপনারা আসেন, সামরিক উর্দি খুলে আপনারা আসেন, আওয়ামী লীগকে বলেন তাদের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে যত মামলা হয়েছে, খুনের মামলা হয়েছে, মার্ডার মামলা হয়েছে, সে মামলাগুলা জবাব দিয়ে এবং আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার বিরুদ্ধে আদালতে আশ্রয় নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করি আপনারা বেকসুর খালাস নিয়ে আওয়ামী লীগকে নির্দোষ প্রমাণ করেন। রাস্তা তো খোলাই আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যুদ্ধ বিগ্রহ কেন হতো? কেন যুদ্ধ বিগ্রহ হতো? গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন রকমের ক্ষমতা পট পরিবর্তনের সিস্টেম ছিল না। বর্তমানে যদি আমরা যে সিস্টেমে ক্ষমতার পট পরিবর্তনের যে ধারা, সাংবিধানিক কাঠামো, রাষ্ট্রীয় আইন নীতি চালু আছে, যদি 1400 বছর পূর্বে মক্কা মদিনা নগরীতে আরব বিশ্বে যদি এই ধরনের ক্ষমতার ফালা বদলের কোনো সুযোগ থাকতো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রসুল কখনো জেহাদ করতেন না, বদর যুদ্ধ করতেন না, উহুদের যুদ্ধ করতেন না। তিনি জনসমর্থন তৈরি করে নির্বাচনী প্রক্রিয়ায় ক্ষমতায় আসার চেষ্টা করতেন। বাংলাদেশে একটি সংবিধান আছে, বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা আছে। যদিও আওয়ামী লীগের আমলে আমরা সংবিধান এবং আওয়ামী লীগের আওয়ামী আদালতের কোনো ন্যায় বিচার আমরা পাইনি। আমি আবার বলছি, যদিও আওয়ামী লীগ সরকার আমলে জামাত ইসলামী বিরোধী দলের কোনো নেতা কর্মী আদালতের কোনো ন্যায় বিচার পায়নি, কিন্তু বর্তমানে আমাদের আদালতে আপনারা ন্যায় বিচার পাবেন, এই ব্যাপারে আমরা 100% নিশ্চিত। এবং যাতে করে আমাদের এই বাংলাদেশের বর্তমানে প্রচলিত আদালতে আপনাদের বিরুদ্ধে, আপনাদের নেত্রীর বিরুদ্ধে, আপনাদের দলীয় কর্মকর্তাদের বিরুদ্ধে
আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে যে মামলা চলমান আছে, সেই মামলা যেন বিশ্বব্যাপী প্রচারিত হয়, বিশ্বের লোক যেন দেখে, সেই ব্যবস্থা তো করা হয়েছে। আর কি চান? অতএব আপনারা সেখানে আসেন, আপনাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, যে কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই কারণে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধের বিরুদ্ধে আপনারা উকিল নিয়োগ করে রিট করেন, জবাব দেন, বাদানুবাদ করেন, আপনাদের ন্যারেটিভস তুলে ধরেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী নয়, শুধু মনে করবেন যে বিজ্ঞ বিচারক মণ্ডলী বিচার করে, সারা বিশ্বের সকল বিচারক মণ্ডলী দেখবেন, সারা বিশ্বের সকল শান্তিকামী সচেতন মানুষ দেখবেন, সারা বিশ্বের সমস্ত রাজনৈতিক মহল, ডিপ থিঙ্কাররা দেখবেন, বিজ্ঞানীরা দেখবেন, রাজনীতিবিদরা দেখবেন বাংলাদেশের আদালতে কোন রকম অন্যায় বিচার হচ্ছে কি না। তখন তো আপনারা যদি কোনো অন্যায়ভাবে কোনো বিচার হয়, আপনারা সারা বিশ্বের দিকে ন্যারেটিভ সৃষ্টি করতে পারবেন, বলতে পারবেন এই কথাগুলা মিথ্যা। আমরা তো জানি, আমরা যখন জেল জুলুম খেটেছি, আমাদের উকিলের সাথে বাদানুবাদ করে প্রতিপক্ষের উকিল যখন টিকতো না, আমাদের বিবাদীদের উকিলদের সাথে যখন প্রতিপক্ষের উকিলরা টিকতো না, তখন জজ সাহেব সরকার পক্ষে রায় দিবে না আমাদের পক্ষে রায় দিবে, এই নিয়ে তিনি বলতেন এটার আদেশ পরে দেয়া হবে। কারণ সেখানে উনি যে সরকারের পক্ষে রায়টা দিবেন, সেই রায়টা দিতে উনি একজন বিচারক হিসেবে ওনার লজ্জাবোধ হয়। সেই জন্য তিনি চেম্বার থেকে আদেশ দিয়ে বাসায় চলে যেতেন। উনি এজলাস থেকে নিয়ে চেম্বারে যেতেন, চেম্বার থেকে আদেশটা দিয়ে উনি বাসায় চলে যেতেন, ওনার বাংলোতে চলে যেতেন। বর্তমানে কি এই পরিস্থিতি আছে? তবে মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগ নামে যে দলটা একসময় ছিল, এটা জাদুঘরে চলে গেছে, এটা আর বাস্তবে আসবে না ইনশাআল্লাহ। কারণ আপনারা বর্তমানে বুক ফুলিয়ে বৈধ উপায়ে গণতান্ত্রিক প্রক্রিয়া আদালতের মাধ্যমে আপনারা কুলি উঠতে নারাজ। আপনারা কাশিমবাজার কুটি থেকে মির্জাফর গং তৈরি করে ঘুমন্ত অবস্থায় আমাদের আঘাত করতে চান। তবে ভাই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, আমরা ঘুমাই না, আমরা ঘুমাই না, আমরা জেগে আছি। সারাক্ষণ 55,560 বর্গ মাইলের এই সীমান্ত আমরা পাহারা দিচ্ছি। সারাক্ষণ 55,000 বর্গ মাইলের প্রতিটি বর্গ মাইলে অন্তত 10, 20, 30, 40 জন আমরা রাত্রি জায়গায় পাহারা দিচ্ছি। অতএব এখানে আপনি কোনো সুবিধা করতে পারবেন না। আর শুধু আপনি নয়, শেখ হাসিনাকে 2018 সালে কর্নেল ইব্রাহিম বীর উত্তম প্রস্তাব দিয়েছেন, শেখ হাসিনা যদি সেফ এক্সিট চায় আমরা তাও দেব। শেখ হাসিনা যদি সেফ এক্সিট চায়, বুঝছে সে পাইতেছে না, যদি সে ভারতের ইশারা কাজ না করে তার জীবনের আশঙ্কা আছে। আবার বলতেছি, কর্নেল ইব্রাহিম বীর উত্তম সাহেব বলেছিলেন শেখ হাসিনা যদি কোন রকমের সেফ এক্সিট চায় আমরা দিয়ে দেব, কারণ ভারতের ইশারা কাজ না করলে তার জীবন নাশের হুমকি আছে, তাকেও তো বাঁচতে হবে। কিন্তু শেখ হাসিনা যদি 2018 সালের 900 রাতের নির্বাচন না দিয়ে তিনি যে সেফ এক্সিট চাইতেন, হয়তো বেঁচে থাকতে পারতেন, কোন মুসলিম দেশে তার আশ্রয় হতো, হয়তো আমরাই করে দিতাম যে আমাদের এই বোনটা বিপদে পড়ছে, ভারতের পাল্লায় পা দিছে, আপনারা একটু তারে বাঁচান। কিন্তু 2018 থেকে 24 সাল পর্যন্ত তিনি যে দুঃশাসন চালিয়ে দিয়েছেন, 2008 সাল থেকে 2018 সাল 14 সাল পর্যন্ত শাসন ছিল যেরকম, তার দ্বিগুণ নির্যাতন নিবর্তনমূলক শাসন ছিল 2014 সাল থেকে 18 সাল পর্যন্ত। 2018 সাল থেকে 2024 সালে তার শাসন ছিল পূর্ববর্তী 5 বছর চেয়ে কয়েকশো গুণ বেশি। জনগণের ভিড় দেয়ালে ঠেকে গেছে, তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাকে সেফ এক্সিটের নামে জনগণ খুন করার জন্য তার গণভবন দখল করতে গেছে। অতএব
এই ব্যক্তির পক্ষে যারা নিবে আমরা মনে করব তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী। আমি আশ্চর্য হয়ে যাই, দেশ আমাদের বাংলাদেশ, মুক্তিযোদ্ধা থাকলে আমরা থাকবো, রাজাকার থাকলে আমরা থাকবো, ভালো কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশের পক্ষে নিয়েছেন, ওনারা ব্রিটিশ মুক্ত ভারত চান নাই, তাদেরকে আমরা রাজাকার বলি? আর 1971 সালে জামাতের কতজন লোক ছিল? প্রতি থানায় একজন নাজেম, আমির তো নয়। আমির হইতে হইলে কমপক্ষে ওই থানাতে 3 জন রোকন থাকতে হয়, আমির তো নয়। একজন মাত্র নাজেম, হয়তো তিনিও রোকন নয়, একজন মাত্র নাজেম একটা থানা সভাপতি ছিল, একটা মহকুমা সভাপতি হয়তো একজন আমির ছিল, রোকন ছিল। জামাত ইসলামী 71 সালে কি রাজাকারগিরি করছে আমি তো বুঝি টুঝি না। তাদের জনসংখ্যা বা কত ছিল? সারা বাংলাদেশে 400 রকম ছিল আমরা যতটুকু জানি। জামাত ইসলামী বুঝতে পারছে আমরা পাকিস্তান থেকে যদি পৃথক হই তাহলে আমাদের ভারতের মুখে পড়তে হবে। আমরা পাকিস্তান থেকে যদি পৃথক হই আমরা সোনার শিকল খুলে লোহার শিকল গলায় পড়তে হবে। পাকিস্তান সোনার শিকল আমাদের গলায় পড়াইছে, কিন্তু ভারত আমাদের লোহার শিকল গলায় হাতে পায়ে পড়াইছে। জামাত ইসলামী 1971 সালে যে দৃষ্টিভঙ্গি লালন করত, এখনো সেই দৃষ্টিভঙ্গির অবিচল আছে। যদি 1971 সালে তাদের মতামত, তাদের রায় ভুল হতো, তাহলে 2024 সালে আমাদেরকে আবার 20,000 লোককে খুন করাবি হইতে হইতো না। 1971 সালের যদি জামাত ইসলামী ভুল দেখতো তাহলে 2024 সালে পুনরায় আমাদেরকে 20,000 লোককে খুন হইতে হইতো না। শেখ হাসিনার তদন্ত কমিশনও তো বলে দিয়েছে সারা বাংলাদেশে যারা রাজাকার ছিল প্রায় 9,000 মতো ছিল আওয়ামী লীগের, বর্তমান আওয়ামী লীগের সদস্য, তারা আওয়ামী লীগে যোগদান করছে। 2,000 মতো ছিল বিএনপি। এটা স্বাভাবিক কথা। যারা মুসলিম লীগ ছিল, জিয়াউর রহমান সাহেব যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করলেন, আমি আবার বলছি, যারা 1971 সালে মুসলিম লীগ ছিল এই দেশের, বাংলাদেশের, পূর্ব পাকিস্তানের, তারা দেশ স্বাধীনের পরে জিয়াউর রহমান সাহেব যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন সেই দলে তারা যোগ দিয়েছে, মুসলিম লীগ নাম ফেলে, মুসলিম লীগের সমর্থন ফেলে। কিন্তু জামাত ইসলামের লোকেরা তো মুসলিম লীগে যোগ দেয় না, বিএনপিতে যোগ দেয়নি। আর জামাত ইসলামের বিরুদ্ধে মাত্র 37 জন রাজাকার পাওয়া গেছে শেখ হাসিনার তদন্ত মতে। শেখ হাসিনা যদি জানতো, আওয়ামী লীগ সরকার জানতো যে তার প্রশাসনিক কার্যক্রম থেকে যেই রায় আসবে, তদন্ত যে রিপোর্ট আসবে, সেটা জামাত ইসলামের পক্ষে যাবে, কখনো বাংলাদেশে রাজাকার কত ছিল শেখ হাসিনা সে জরিপ করতো না। এবং ডকুমেন্টারি বাংলাদেশের রাজাকার ছিল জামাত ইসলামের 37 জন, তারা তো বেঁচেও নেই। ওই যে এক কুত্তার বাচ্চা বলতেছে, এক কুত্তার বাচ্চা, হ্যাঁ তার বাপও কুত্তা, হ্যাঁ তো কুত্তা, তার 14 গোষ্ঠী কুত্তা। রাজাকার করলে কারো গায়ে সাথে কেন? আর আমরা রাজাকার ন, তোরা আমরা রাজাকার বলবি কেন? রাজাকার তো তোরা, আওয়ামী লীগ, বিএনপি, আমরা কিসের রাজাকার? হিন্দু ভাই লুট করছস, হিন্দু মেরে দর্শন করছস। আমার যেটা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিল, এক মুক্তিযোদ্ধারে হিন্দু বাড়িতে হিন্দু মেয়ের গায়ে হাত দেওয়ার কারণে তারা জুতার মালা গলা দিয়ে গ্রামে গ্রামে ঘুরাইছে। এক মুক্তিযোদ্ধা আমাদের এলাকার হিন্দু বাড়িতে যাইয়া হিন্দুর মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করার অপরাধে তাকে জুতার মালা গলায় দিয়ে হয়েছে আমার জ্যাঠা। জামাত ইসলামের লোকেরা কি কোনো হিন্দু বাড়িতে গিয়া হিন্দু মেয়েরে টর্চার করছে? এখন তো হিন্দুরা আছে, জিজ্ঞেস করো তো। আমাদের ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান ছিলেন, জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব আবু নাসির মোহাম্মদ আব্দুল জাহের, তিনি ছিলেন চট্টগ্রামের বাঁশখালীতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুনলেন পাকিস্তানের বাহিনী বাঁশখালী হিন্দুদের উপর অত্যাচার করতেছে। তিনি সেখানে গেলেন, সেখানে যাইয়া লক্ষ লক্ষ হিন্দুকে পাকিস্তানির সেই পাঞ্জাবি বাহিনী থেকে
বাঁচাইয়া, এবং বাঁচাইছে না শুধু, তাদেরকে বেল দিয়ে ফিটানো হয়েছে এবং তাদেরকে অনেকে সাসপেন্ড করেছে। জামাত ইসলামের ন্যারেটিভে নারী নির্যাতনের কোনো দৃশ্য নেই। যা করছে মুসলিম লীগারা করছে, তারা বাংলা বিএনপি হয়ে গেছে। তাহলে বলতে চাই, ওই সুরের বাচ্চাকে আমি বলতে চাই, যে রাজাকার নয় তাকে রাজাকার বলবে কেন? কই, আমি তো আওয়ামী লীগকে দেখলাম না একজন আওয়ামী লীগ রাজাকারে ধরে ফাঁসি দিতে। মোদ্দা কথা সেটা নয়। মোদ্দা কথা হইল, শহীদ আব্দুল মালেক তিনি শিক্ষা সেমিনারে বক্তৃতা দিয়ে ইসলামী শিক্ষার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি কৃতিত্বের সাথে বিজয় অর্জন করছেন, ওনার পক্ষে জয় হয়েছে, সেই জন্য তাকে খুন করা হলো। এ তোফায়েল আহমদ আব্দুর রাজ্জাক তারে খুন করে তার মাথার ভিতরে রড ঢুকাইয়া তার মগজ বের করে সেটার ভিতরে কি ঢুকাই দিছে? বালু ঢুকাই দিছে। তখন তো স্বাধীনতা যুদ্ধ হয়নি, তখন তো দেশে স্বাধীনতা যুদ্ধ হয়নি, ৭১ হয়নি। ৭১-এর পূর্বে আব্দুল মালেক, যিনি ছাত্র সংঘের একজন দায়িত্বশীল নেতা ছিলেন, প্রাণ রসায়নের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইসলামী শিক্ষার পক্ষে বক্তব্য তুলে ধরার কারণে, একটা হলো নাস্তিক্য শিক্ষা, সেকুলার শিক্ষা, একটা হলো ইসলামী শিক্ষা। এই ইসলামী শিক্ষার পক্ষে বলিষ্ঠ যুক্তি তুলে ধরার কারণে এক বক্তৃতা মঞ্চ থেকে তাকে টেনে নিয়ে বাইরে যাওয়ার পথে, তার বাসায় যাওয়ার পথে তাকে টেনে নিয়ে আব্দুর রাজ্জাক তোফায়েল মাথার ভিতরে রড ঢুকিয়ে সেই ছিদ্র করে সেখানে বালু ঢুকিয়ে তাকে হত্যা করেছে নৃশংসভাবে। তখন তো রাজাকার আর বদার আর মুক্তি বাহিনী ছিল না। তখনও তো শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতেন, ছাত্রলীগ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতেন। তাহলে তখন আব্দুল মালেককে কেন শহীদ করা হইল? আসলে মূল কথা হইল, এই দলগুলা ইসলামের প্রত্যক্ষ শত্রু, এতে কোনো সন্দেহ নাই। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব, এরা ইসলামের দুশ্মন। আপনি কি মুসলিম মায়ের সন্তান নয়? আপনাকে কি মরতে হবে না? হবে। এই মরার বয়স শেখ মুজিবুর রহমান সাহেবেরও ছিল। 1975-74 সালে শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন উদ্বোধন করেছেন। আল্লাহ ওনার জান্নাত নসিব করো। ইসলামী ফাউন্ডেশন উদ্বোধন করেছেন। প্রতিদিন ভারতের রাষ্ট্রদূত আসি শেখ মুজিবুর রহমান সাহেবের পাশে একটা চেয়ার নিয়ে বসতেন। একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে ভারতের রাষ্ট্রদূত আসি ওনার পাশে চেয়ারে বসতেন, যেন উনিও প্রধানমন্ত্রী। যেদিন শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন উদ্বোধন করেছেন, সেদিন ওই রাষ্ট্রদূত কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের পাশে বসলেন না, উনি সেক্রেটারিয়েট টেবিলের অপর প্রান্তে বসলেন। শেখ মুজিবুর রহমান সাহেবের বুঝতে দেরি হলো না যে আমি গতকালকে ইসলামী ফাউন্ডেশন উদ্বোধন করেছি, এই জন্য আমার ভারত বন্ধু নারাজ। সেই জন্য অত্যন্ত রাগান্বিত স্বরে ওনার সচিবকে ডাকলেন বা পিএসকে ডাকলেন, খুব গালিগালাজ করলেন, এই তোরা কি শুরু করেছিস এসব? কি শুরু করেছিস এসব? আমি কি মুসলমান না? আমাকে কি মরতে হবে না? আমি কি কবরে যাব না? আমাকে কি মুনকির নাকি সওয়াল জবাব করবে না? তোরা কি শুরু করছিস? একটাকেও আমি ছাড় দেব না। উনি ধমক দিয়েছেন ওনার পিএস কিংবা সচিবকে, কিন্তু ওই ভারতের রাষ্ট্রদূত তিনি নিজের গায়ে মাখি চলে গেলেন। আওয়ামী লীগ ভাইরা, তোমরা জেনে রাখো, শেখ হাসিনা শোনেন আপনি, সেই দিনে আপনার পিতার মৃত্যুর পরোয়ানা ভারত জারি করে ফেলেছে। আপনাকেও ভারত বাঁচতে দেবে না, আপনাকেও বাঁচতে দেবে না, আপনাকে বাঁচতে দেবে না, আপনার আওয়ামী লীগকেও বাঁচতে দেবে না। আপনি বড় মাইন্ড কাজ সিফাই করছেন, আজ পর্যন্ত আপনি ভুল করছেন কে শুদ্ধ করছেন। আপনার যে ক্ষমা চাওয়ার মানসিকতা নাই সেটা আমি বিশ্বাস করি না। আপনি কি ক্ষমা চাইতে পারছেন? আপনি কি স্বাধীনভাবে ভারত চলাফেরা করতে পারছেন? আরো একটা কারণে আমি আসছি আজকে, আমি শুনছি আপনি আজকে লাইভে আসবেন। যদি আসেন, এসেই থাকেন,
আমার কথাগুলা জবাব দিয়ে যান। তাহলে আজকে কথায় কথা বাড়ে, মনে করেছিলাম আধা ঘন্টার মধ্যে আমি চলে যাব, কিন্তু যেতে পারছি না। যে এরশাদ সাহেব জাতীয় পার্টি সৃষ্টি করলেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা হলো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে, বিএনপির প্রতিষ্ঠা হলো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে। বাংলাদেশে কিছু দল সৃষ্টি হয়েছে স্বাধীনভাবে জনমানুষের সমর্থন নিয়ে। এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী 1941 সালের 26 থেকে 25 আগস্ট সৃষ্টি হয়েছে। সৃষ্টি হলো এনসিপি, সাধারণভাবে ক্যান্টনমেন্টের সহযোগিতা নয়। সৃষ্টি হলো গণ অধিকার পরিষদ, ক্যান্টনমেন্ট থেকে নয়, ক্ষমতা থেকে নয়, ক্ষমতার ন্যারেটিভ থেকে নয়, ক্ষমতার মসনদ থেকে নয়, ক্ষমতার মসনদের বাইরে থেকে এনসিপি, ক্ষমতার মসনদের বাইরে থেকে জামাত ইসলামী, ক্ষমতার মসনদ থেকে বাইরে বাংলাদেশ ইসলামী আন্দোলন, চরমনাই হুজুর তৈরি হলো। সেই দলগুলোকে আপনারা বরদাস্ত করতে পারতেন না? আজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই আওয়ামী লীগ জাতীয় পার্টির কার্যালয়কে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করে দিয়েছে। অতএব 14 দল, শুধু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি নয়, আরো 12 দল আছে। যে 14 দল বিগত 16 বছর পর্যন্ত এদেশের মানুষকে, 18 কোটি মানুষকে জিম্মি করে ফেলেছে। আপনাদের কি লোক নেই? আছে, ধরলাম আপনারা 1 কোটি, 1 কোটির বেশি নাই। আর হিন্দুরা আপনাদের পক্ষে নাই, বৌদ্ধরাও নাই, খ্রিস্টানরাও নাই। একটা মানুষের চোখের দিকে তাকালে বোঝা যায় কেন হিন্দুটা আওয়ামী লীগ করে, বিপদে পড়ে আওয়ামী লীগ করে, কিছু পায় না তারা। অতএব ধরলাম 2 কোটি, তাহলে 18 কোটি লোকের মধ্যে 2 কোটি আপনার সমর্থক আছে, আর 16 কোটি আপনার বিপক্ষে আছে। আপনি কি করে ক্ষমতায় থাকবেন? 2008 সালে নির্বাচন জয়ী হওয়ার পর আপনারা জরিপ করছেন, সর্বসাকুল্যে এবং সর্বসাকুল্যে আপনাদের সমর্থক আছে 13%। সেই জন্য আপনারা পরিকল্পনা নিলেন আমাদেরকে আরো ক্ষমতায় থাকতে হবে। এই ইতিমধ্যে তো ফিলখানা ট্র্যাজেডি করে গেল। আপনার ক্ষমতাতে চলে গেলে ফিলখানা ট্র্যাজেডির কারণে আপনাদেরকে 2013 সালের শাপলা চত্বর হত্যার কারণে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে, আপনার বিচার হবে। সেই জন্য আপনারা তত্ত্বাবধায়ক সরকার আইনটাকে ডাস্টবিনে নিক্ষেপ করলেন। বাঁচতে পারছেন না? আসতে পারবেন। তবে এটুকু মনে রাখবেন, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব কিভাবে ক্ষমতা আসছে আমরা জানি না, এখনো জবাব পাইনি। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা কেন আসছেন সেটা আমরা জানি। অর্থাৎ সময়ের কারণে, সময়ের দাবিতে, কালের বিবর্তনে তাকে আসতে হয়েছে। তাকেও তো হত্যা করত খালেদ মোশাররফ গ্রুপ, তাহের গ্রুপ, তাকেও তো হত্যা করত। তাকে সিপাহী জনতা খালেদ মোশাররফকে কুপিয়ে হত্যা করে বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে তাকে সেলুট দিয়ে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের আপামর জনগণ তাকে মেনে নিয়েছে। জিয়ার সেই বিএনপি এখন আর নেই। এই আওয়ামী লীগ বিএনপির কাছে সবার হয়েছে। যখন বুঝতে পারছে জাতি বুঝে গেছে, তখন বিএনপিকে আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। ইদানিং সালাউদ্দিন মির্জা ফখরুলের বক্তব্য কিছুটা মার্জিত রূপ লক্ষ্য করতেছি। এখন জাতীয় পার্টির উপর সবার হয়েছে। জাতীয় পার্টির সবার হয়ে লাভ নাই। এখন আমাদের দরকার, আমাদের এনসিপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী আর গণপরিষদের লোক, এই 4টা দল শক্তভাবে বনিয়ানুম মারসুস সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাওয়া। যদি বিএনপি আসে, আসুক, তবে তারা তাদের আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে হবে। এই মির্জা ফখরুল এই ব্যাটারিকেও জিজ্ঞাসা করছে বিএনপি শরিয়া আইন মানে না। কোন সাংবাদিককে জিজ্ঞাসা করছে, কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, কোন সাংবাদিকই প্রশ্ন করছে যে বিএনপি শরিয়া আইন মানে না, বিএনপির কর্মসূচিতে শরিয়া আইন বাস্তবায়নের কোনো কিছু নাই? কেউ জিজ্ঞাসা করছে? এ পাগল না? মাথা দোষ আছে না? এই মদদিনে
কি কারণে এই কথাটা বলে বিএনপির গায়ে কাদাটা সে লাগাইল? মোহতারাম খালেদা জিয়া, আম্মা যান, আপনি এরা দৌড়ান, সে তো বিএনপি ডুবাই দিতেছে, তাকে দৌড়ান। তারই কেউ জিজ্ঞাসা করছে? জিজ্ঞাসা করছে? কেউ জিজ্ঞাসা করে নাই। আসলে মূল কথা একটা, ভারত তার মুখ থেকে কথা এটা বের করেছে যে তুমি জনসম্মুখে প্রকাশ করো যে আমরা ইসলামী শরিয়া আইন আমাদের কর্মসূচিতে নেই। ইসলাম বিদ্বেষী একটা মহলের চক্রান্তে মির্জা ফখরুল বাধ্য হয়েছে ওই তাদের কাছে প্রমাণ করতে যে আমরা ধর্ম নিরপেক্ষ, ডানও নয়, বামও নয়, মধ্যপন্থী দল, আর ইসলামী শরিয়া আইন মানে জঙ্গি দল। তাহলে এই দেশের আফামর 90% মুসলমানের দেশে এই কথা বলে বিএনপি কি ভোট পাবে? আসলে এই লোকগুলা মাইন্ড কাজ সিপাই পড়ে গেছে। মাইন্ড কাজ সিপাই সেও পড়ছে, মাইন্ড কাজ সিপাই শেখ হাসিনাও পড়ছে, মাইন্ড কাজ সিপাই ওয়াকারও জমানো পড়ে গেছে। কখনো চেষ্টা করবেন না সেনা কু করার, আমাকে খুন করেন আগে, এটা জাতি মেনে নেবে না। কখনো চেষ্টা করবেন না, কখনো চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন, আপনারা যারা চেষ্টা করবেন সামরিক ক্যান্টনমেন্টে আছেন 2-3%, আমার বাড়িতেও আছে কিছু, এরা আওয়ামী লীগ করে, আমি জানি। আমার আত্মীয় স্বজন কিছু আছে আর্মিতে চাকরি করে, সেনাবাহিনী চাকরি করে, অফিসারও আছে, সিপাহীও আছে, এরা আওয়ামী লীগ করে। তাদেরকেও বলছি, খবরদার কোন রকমের এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কোন রকমের সামরিক কু আমরা বরদাস্ত করব না। আমি আবার বলছি, 1 কোটি লোক রাত দিন জেগে আছি আমরা, 1 কোটি লোক। তুরস্কে কি হাসর হয়েছে, তার চেয়ে ভয়াবহ হাসর হবে। পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে হেফাজত করতে পারবে না ইনশাআল্লাহ। সেই 30-35 লক্ষ ফিলিস্তিনের সাথে ইসরায়েল, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সবাই লাগছে, কিন্তু তাদের জনগণ, তাদের দেশের জনগণ তাদেরকে সে সমর্থন করে না। এখন তারা বুঝতে পারতেছে ইসরায়েলের প্রতি সমর্থন দিই তাহলে আমাদের দেশের জনগণ আমাদেরকে টেনে গদি থেকে নেমিয়ে ফেলবে। দেখুন না ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা কি বলতেছে এখন, আরে পৃথিবীতে প্রতিটা মানুষের ভিতরে একটা একজন সৃষ্টিকর্তা বসে আছে, আইদার হি ইজ মুসলিম অর নন মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর অস্তিত্ব সর্বত্র সমানভাবে বিরাজমান। দি মার্সি অব আল্লাহ প্রিভেইলস এভরিহোয়ার ইকুয়ালি। অতএব প্রত্যেক মানুষের দিলের ভিতরে সৃষ্টিকর্তা বসে আছেন, তারা তাকে নিয়ন্ত্রণ করেন। আর ভারতকে বলছি, আমেরিকাকে বলছি, চায়নাকে বলছি স্যালুট, রাশিয়াকে বলছি স্যালুট। ভারত বলশেবিকের পরে রাশিয়াকে ল্যাং মেরে আমেরিকার সাথে যোগ দিছে। এখন আমেরিকা যখন ভারতের সমস্ত ন্যারেটিভ বুঝে গেছে, ভারতের উপরে বিভিন্ন ট্যারিফ ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, এখন আমেরিকাকে ল্যাং মেরে আবার চীনের সাথে যাচ্ছে। চীন, আমি মাননীয় প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবকে বলতেছি, ভারতকে কোশ্চেন কালেও বিশ্বাস করবেন না। এরা যে পাত্রে খায় সেই পাত্রে পায়খানা করে দিয়ে, পায়খানা তো করে করে ছিদ্র করে আসে। আমেরিকাকে বলছি, ভারত যে পাত্রে খায় সেই পাত্রে পায়খানা করে এবং আবার ছিদ্র করে আসে। দেখছেন না রাশিয়া যখন একটু দুর্বল হয়ে গেল, রাশিয়াকে ল্যাং মেরে মার্কিন ব্লকে চলে গেল। গান্ধী নেহরুর আমলে তারা ওয়ার্সো জোটে ছিল, ওয়ার্সো জোটের শক্তিশালী সদস্য হল ভারত। যখন বলশেবিকরা 1989 সালের
গ্লাসনস্ট পেরেস্ট্রয়িকা বাস্তবায়নের পর দেশে রাশিয়া একটু দুর্বল হয়ে গেছে, তখন রাশিয়াকে ল্যাং মেরে ন্যাটো ব্লকের দিকে ঝুঁকছে, ন্যাটো হিসাবে গ্রহণ করে নাই। এখন আমেরিকার সাথে বনিবনা হচ্ছে না, আমেরিকাকে ল্যাং মেরে এখন চীনের সাথে রাশিয়ার সাথে হাত মিলাতে যাচ্ছে। এদেরকে বিশ্বাস করবেন না। কেন এদেরকে বিশ্বাস করবেন? এদের প্রতিবেশী কোন দেশের সাথে তাদের সম্পর্ক নাই। কোন যোগ্যতা আপনারা তাদের সাথে বিশ্বাস করবেন? আরব বিশ্বে দেখেন প্রতিটা দেশের সাথে প্রতিটা সম্পর্ক আছে। ইউরোপে দেখেন প্রতিটা দেশের সাথে প্রতিটা দেশের সম্পর্ক আছে। মার্কিন মুলুকে দেখেন আমেরিকা মহাদেশে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের সম্পর্ক আছে। কিন্তু ভারতে এমন একটা দেশ, তাদের সাথে তাদের প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নেই। একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ, তাকে লাত্তি মারি ফেলাই দিচ্ছে। কল্পনা করা যায়? বাংলাদেশের লোক প্রস্তাব করলে মালদ্বীপ বেসে যাবে, ইন্ডিয়া তো বহু দূর। সে একটা ছোট্ট মালদ্বীপ, তাকে লাত্তি মেরে বের করে দিয়েছে। কারণ এই নীতি নাই। এই নীতি নাই কেন? সে বর্ণবাদী, সে সম্পূর্ণ বর্ণবাদী। কংগ্রেসও বর্ণবাদী, বিজেপিও বর্ণবাদী, আরএসএসও বর্ণবাদী। তাদের সেকুলারিজম শব্দটা তাদের জাস্ট একটা সাইনবোর্ড। ধন্যবাদ নুরুজ্জামান সিফাত, ধন্যবাদ জিয়াদুল ইসলাম, ধন্যবাদ ফাহিম শাহরিয়ার ফাহিম। এই ভারত যে ধর্মনিরপেক্ষতাবাদের দুয়া তোলে, এটা তাদের সাইনবোর্ড, শুধুমাত্র সারা বিশ্বকে এবং মুসলিম বিশ্বকে ধোঁকা দেওয়ার জন্য। এটা তাদের সাইনবোর্ড। আসলে তাদের মূল ন্যারেটিভে হইল ব্রাহ্মণ্যবাদ, কৌটিল্যবাদ, চাণক্য নীতি এবং বর্ণবাদ। পৃথিবীর কোন হিন্দু শাস্ত্রে লেখা নাই গো মাংস খাওয়া যাবে না, কিন্তু তারা তাদের কোন কুসংস্কার কারণে গো মাংস তারা খায় না। কিন্তু তারা যদি এই সুস্বাদু জিনিস খাইতে পারে না, তারা কোনো জাতিকে খেতে দিবে না। শুধু কি মুসলমানরা গরুর গোস্ত খায়? খ্রিস্টানরা খায় না? বুদ্ধিস্টরা খায় না? শুধু মুসলমানের ঘরে তারা যায় গরুর গোস্ত খোঁজে, খ্রিস্টানদের ঘরে যায় খোঁজে না, বৌদ্ধদের ঘরে যায় তারা খোঁজে না, শিখদের ঘরে যায় তারা গরুর গোস্ত খোঁজে না। শুধু মুসলমানদের ঘরে তারা গরুর গোস্ত খোঁজে। মুসলমান মেয়েদের ঠোঁট সেলাই করে দেয়, মুসলমান মেয়েদের হিজাব টেনে ছিঁড়ে ফেলে, শিখ সম্প্রদায়ের মেয়েরা হিজাব পরে, তাদেরকে কিছু করে না, মুসলমানদের মেয়েদেরকে টর্চার করে। আসলে মূল কথা কি জানেন? কি বলবো, তাদের নারীদের প্রতি তারা তৃপ্তি পায় না, তাদের নারীদের কাছে তারা কোনো শান্তি পায় না, সব দরিয়া হয়ে গেছে। আর কি বলবো, সবাই না, অধিকাংশ। তাই তারা মুসলিম নারীদের কাছে প্রেম ভিক্ষা করে, আর না দিলে তাদেরকে টর্চার করে। আরে এদিন দেখলাম যে জাতি নারীদের প্রতি অত্যাচার করে সেই জাতির প্রথম অত্যাসন্ন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক নিজে বলছেন, হে নারীরা তোমরা আমার কাছে পর্দা করো। যে নারীকে, অবলা নারীকে যে জাতি বেআবরু করবে, উলঙ্গ করবে, দর্শন করবে, রেপ করবে, সেই জাতির ধ্বংস অনিবার্য। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে দেখলাম একটা ফিলিস্তিনি মেয়েকে রেপ করছে বাস্টার্ড জায়নবাদী জারজ ইসরায়েলি সন্তানরা। র্যাপ করার পর একটা গুলি করলে মেরে যেত। র্যাপ তো করেছে, তাকে পিটিয়ে 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 হত্যা করেছে। আমি বলি সে মুসলিম নয়, সে ফিলিস্তিনি কোনো মহিলা নয়, সে যে কোনো ধর্মের, তার প্রতি সে লালসার শিকার হয়েছে, তার লালসা সৃষ্টি হয়েছে, তার লালসা চরিতার্থ করছে। মারার কি দরকার? মাসত একটা গুলি করলে তো সে মারা যায়। এই কুত্তার বাচ্চা, ইসরায়েলের বাচ্চা, জায়নিস্ট, এই কুত্তার বাচ্চা এই মহিলাকে চাবুক দিয়ে পিটিয়ে 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 তপসায় তপসায় মেরেছে। সে কি আল্লাহর কাছে বলবে না? আল্লাহর কাছে নয়, শুধু মুসলিম বলে কথা নয়, কোন নারীকে এইভাবে র্যাপ করে হত্যা করা কর্তব্য। যে কোনো নারীকে, কি হিন্দু নারী, কি মুসলিম নারী, কি খ্রিস্টান নারী, কি বৌদ্ধ নারী, কি ইহুদি নারী, যে কোনো ধর্মে, কি নাস্তিক নারী, তাকে যদি কেউ র্যাপ করে, এটা তো অন্যায়। র্যাপ করে হত্যা করা আরো অন্যায়। র্যাপ করে হত্যা করে তাকে তপসায় তপসায় 210 ঘন্টা উপাস রাখি, কাফাস রাখি,
গোড়া দিয়ে ডলিয়ে পাথর মেরে তিল তিল করে মেরে ফেলা কত নৃশংসতা। এই জাতির পতন অত্যাসন্ন, এতে কোনো সন্দেহ নেই। কারণ নারী জাতি হলো সৃষ্টিকর্তা অত্যন্ত আদর জাতি। নারী হলো একটা গোলাপ ফুল। গোলাপ ফুলের গান নিয়ে নিতে পারেন, জোর করে নেন বা ভালোবেসে নেন। যদি আপনি ফুলের পাপড়িগুলা নিয়ে ডলাডলি করেন, পাপড়ি কি থাকবে? অতএব যারা নারীর গ্রাণ নেওয়ার বিনিময়ে জোর করে গ্রাণ নেয়, আবার ওই নারীর গাছের গোড়া কেটে দেয়, তাদেরকে তো মহান সৃষ্টিকর্তা আল্লাহ ক্ষমা করবেন না, এতে কোনো সন্দেহ নেই। তো আমি বলতেছি, বাংলাদেশের কথা বলছি, প্রসঙ্গ থেকে চলে আসছি সেদিকে, যে আওয়ামী লীগের নেতারা যেভাবে নারীদের প্রতি অত্যাচার করছে, দেখছেন না কিভাবে নারীদের প্রতি অত্যাচার করেছে? তারা ঘরে ঘরে ঢুকে নারীদেরকে তারা নির্যাতন করছে, র‍্যাপ করেছে, খুন করেছে। 9 বছরের মেয়ের তার গোপন অঙ্গকে কেটে ছিদ্র বড় করে তাকে রেপ করেছে, তারপর হত্যা করেছে। তারা আজ কোথায়? কোথায় শেখ হাসিনা এবং তার দল? লাল গোড়া শেখ মুজিব দাবাই নাই, আল্লাহও লাল গোড়া দাবাই দিতে পারেন। আজ আওয়ামী লীগের লাল গোড়া দাবিয়ে গেছে। এই লাল গোড়াকে যারা আবার রাস্তায় উঠেতে চায়, তাদেরকে তো আমরা ছাড়বো না। যে কোনো ন্যারেটিভে, যে কোনো ছদ্মবেশে, যে কোনো মোড়কে আওয়ামী লীগ নামের কোন প্যাকেট যেন বাংলার জমিনে আর উত্থান হতে না পারে, সেই জন্য আমরা 1 কোটি লোক সদা জাগ্রত আছি। সম্মানিত ভাইয়ের আমার, অনেক কথা বললাম, ঘুম যেতে হবে। অনেকদিন পর্যন্ত লাইভে আসি না। আমার বন্ধু বান্ধবরা বলেন লাইভে আসেন, শর্টকাট কথা বলেন। কথা বলে বহু কথা। আমার এক শাস্ত্র বলেন, ভাই ছোট ছোট করে বলেন, আপনার টাকা পাবেন। আমার টাকার প্রয়োজন নাই, আমি যেখানে ব্যবসা করতে আসিনি। আর কাউকে বলিও না একটু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো না। কেন আমি শেয়ার খুঁজবো, লাইক খুঁজবো, কমেন্ট খুঁজবো? আমি কি ভিক্ষুক? আমি কি এখানে ভিক্ষা করতে এসেছি? আমি আমার বক্তব্য, আমার দায়িত্ব পালন করতে এসেছি একজন দেশের নাগরিক হিসাবে। অতএব এখানে আমি শেয়ার, লাইক, কমেন্ট, ভিক্ষার কোনো প্রয়োজন নাই। অতএব একটা কথা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, যারা রাষ্ট্রীয় আওয়ামী লীগের আছেন, সচিবালয় থেকে, সেনা আধিকারিক থেকে, পুলিশ আধিকারিক থেকে বলছি, আপনারা ইচ্ছা করলেও আওয়ামী লীগ ত্যাগ করতে পারতেন না। আপনাদেরকে বাধ্য হইতো আওয়ামী লীগের নির্দেশ পালন করার জন্য। আমি বুকে হাত দিয়ে বলছি, কথাটা আমার বুকে হাত দিব। আমার বাবাও চাকরি করতেন, আমার চাচারা চাকরি করতেন। কিভাবে সরকারের প্রতি যারা নতজানু থাকতে হয়, যে কোনো গভর্নমেন্টের প্রতি, হোক ফ্যাসিস্ট সরকার, হোক গণতান্ত্রিক সরকার, হোক একনায়কতান্ত্রিক সরকার, কারণ চাকরি বাঁচানোর তাগিদে তাদেরকে সরকার আনুগত্য করতে হয়, নির্দেশ পালন করতে হয়। নয় সে তাকে রেজাকার ট্যাগ দিয়ে তাকে বিভিন্ন ধরনের পানিশমেন্ট দেওয়া হয়। আমি বিশ্বাস করি সামরিক বাহিনীর অনেক অফিসার হয়তো কোনো ট্র্যাপে পড়ে গেছেন। আপনারা বলেন যে আমরা বিপদে আছি, আপনাদের দুঃখের কথা বলার ব্যবস্থান আছে। আপনার সিরকুট লেখে ইমেইল দিয়ে বলেন, লাইনে আসেন, অনলাইনে আসেন, লাইভে আসেন, আপনারা গোপনে আসেন যে আমরা বিপদে আছি। অতএব সেই জন্য বাধ্য হয়ে আমরা শেখ হাসিনার নির্দেশ পালন করছি। পিনাকি দা ঠিকই বলেছে। আপনারা সবাই বলেন ওই ব্যক্তির, ওই এক জঙ্গি মহিলার নির্দেশে আমরা সব কাজ করছি, সব দোষ তার গায়ে পড়বে। আপনারা নিজের গায়ে কেন নেন? আর একটা কথা আছে, আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্টকারী যেই বহিঃশত্রুরা আছে, তারা আমাদের কিছু সরল সোজা অফিসার কর্মকর্তাকে বিভিন্ন ট্র্যাপে ফেলে তারা তাদের সেই ডকুমেন্ট, হানি ট্যাপ, মানি ট্যাপ, তারা তাদেরকে ব্ল্যাকমেইল করে ফেলেছে। তারা এখন সত্য কথা ইচ্ছা করলে বলতে পারতেছে না, এটা জানি। আর আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছে, অবিরত ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছে, অনলাইনে, মেসেঞ্জারে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, ইমোতে আমাকে অনেক ব্ল্যাকমেইল করতেছে, নারী দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছে। আমি চিনি তাদেরকে। তাতে এই ধরনের ব্ল্যাকমেইল শিকার যদি কেউ হয়ে থাকেন, বলেন
আমরা ক্ষমা দৃষ্টিতে দেখব। আর যদি আপনারা না, আমরা এদেশে রক্তপাত ঘটাবো, আমরা এদেশে আবার আওয়ামী পুনর্বাসনের নেতৃত্ব দেব, আমরা এদেশে 1 কোটি আওয়ামী লীগের সাথে 1 কোটি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য 17 কোটি মানুষকে খুন করব। আমরা ভারতকে খুশি করব, ভারতকে আমরা খুশি করব। ভারতকে খুশি করতে হলে 17 কোটি মানুষকে আপনার অখুশি করতে হবে, রাগাইতে হবে। ভারত সবকিছু বাদ দিবে। যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় ভারত আমাদের জন্য ভালো হবে, তবে আমরা 17-18 কোটি মানুষ ভালো থাকবো না। যদি এই মুহূর্তে আমরা শেখ হাসিনাকে ক্ষমতা বসায় ভারত খুব ভালো করবো, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমরা 17 কোটি 18 কোটি মানুষ ভালো থাকবো না। আমরা ভালো থাকতে গেলে ভারত ভালো থাকবে না। ভারতের সাথে আমাদের বইটা এখানে। ভারতে যদি আমি বেড়াইতে যাই, যে কাজ বসবো, সেখানে চলে আসলে ভারতীয় লোকেরা গরুর গোবর দিলে ফেলবে, কারণ আমি সেখানে অসুচি করে ফেলেছি। গরুর গোবর তাদের কাছে পবিত্র, আমাদের কাছে অপবিত্র। তাহলে ভারতের সাথে আমাদের বিপরীত, ধনাত্মক আর ঋণাত্মক, নেগেটিভ আর পজিটিভ, কখনো আমরা একত্র হতে পারবো না। আর ভারতীয় ন্যারেটিভ নিয়ে যারা আসবে তাদেরকে আমরা ছাড় দেব না। হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, হোক সিপিবি বা গণ অধিকার পার্টি, এমনকি জামাত ইসলামী যুগে ভারতের কোন ন্যারেটিভ জন্য, ভারতের কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আছে, জামাতকে আমরা ছাড় দেব না, কখনো না। জামাতকে আমরা ছাড় দেব না। জামাতকে আমরা সাহায্য করে ফেলবো যদি জামাত ইসলামী ভারতের সাথে কোনো অন্যায় আবদারে, অন্যায় চুক্তিতে আবদ্ধ হয়, কিংবা ভারত তুষ্টির কোনো কথা তারা বলে, তাদেরকে সাথে সাথে থামিয়ে দেব আমরা। বলে আপনি কে? আমি কিছু না, আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ, আমার পৃথিবীতে বাংলাদেশ, আমি বাংলাদেশ। আমি জামাতও না, বিএনপিও না, আওয়ামী লীগও না, আমি বাংলাদেশ। দিস ইজ দ্য ভয়েস অফ বাংলাদেশ। অতএব জেনারেল ওয়াকরুজ্জামান সাহেব, আপনারা যদি সেফ এক্সিট কায়েম চান, এখনো যদি কারো কোনো বিপদ থাকে, সেফ এক্সিট ব্যবস্থা আপনার জন্য আছে। এমন অবস্থা করবেন না যাতে করে শেখ হাসিনার মতো পৃথিবীর কোন ভারত ছাড়া কোনো দেশে যাওয়ার কোনো গতি থাকে না। শেখ হাসিনা যেরকম ভারত ছাড়া পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করতেছে না, এমন কাহিনী, এমন ইতিহাস তৈরি করবেন না যাতে করে ভারত ছাড়া কোনো গত্যন্তর না থাকে আপনাদের। আমরা জানি আগামী নির্বাচন পর্যন্ত এভাবে চলবে, আমরা আছি। আমাদেরকে কিছু না থাক, গাবের লাঠি আছে। আপনাদের কাছে ট্যাঙ্ক আছে, কামান আছে, আমাদের কাছে গাবের লাঠি আছে। ফিলিস্তিনিদের কাছে পাথর আছে, আমরাও পাথর, ইট, পাটকেল দিয়ে শুরু করব। 17 কোটি লোক আর 16 কোটি লোক, 16 কোটি যদি পাথর নিক্ষেপ করি, ট্যাঙ্ক টুং সব মেসাকার হয়ে যাবে, বাঙ্গারি হয়ে যাবে। অতএব সম্মানিত ভাইয়েরা যারা সচিবালয়ে আছেন, আপনারা মুসলিম অমুসলিম আমি বাদ বিচার করব না, আপনারা বাংলাদেশটাকে ভালোবাসুন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব জুলাই সফল হোক।